The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স মজাতে সবাইকে স্বাগতম। আমরা ইসলাম যে বাচ্চাগুলোকে দুই ভাগ করা যায়, মূলত এবং অমূলত। মূলত তো অনেক ক্যাটাগরি আছে, আর অমূলত কোনগুলো যেগুলোকে কি বন্ধনীতে লেখা যায় না, উইদাউট সসীম আবৃত্ত। তো মূলগুলো কি? 2 √3 সবগুলো কি মূলত, কিন্তু √9 কি না, সরি দুইটা অমূলত, কিন্তু √9 কি অমূলত না, কারণ √9 হলো পূর্ণবর্গ, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা ছাড়া সব সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আবৃত সংখ্যাকে দশমিক সংখ্যায় প্রকাশ। আমরা জানি যে আবৃত সংখ্যাকে বলে যে অসীম দশমিক সংখ্যাগুলো একটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটা ক্রম অনুযায়ী কি চলমান, তাহলে বলা হয় আবৃত সংখ্যা বা পূর্ণপূর্ণিক। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, 0.24242424, তাহলে এটা কি বলতে পারি আমরা? এটা একটা আবৃত সংখ্যা, কারণ এটা হলো একটা অসীম দশমিক সংখ্যা যেটা কি পরপর রিপিট হচ্ছে সংখ্যাগুলো, এজন্য এটাকে একটা আবৃত সংখ্যা। তাহলে এই আবৃত সংখ্যা আমরা লিখতে পারি কি 0.24, যে সংখ্যাগুলো কি রিপিট হচ্ছে ওই সংখ্যাগুলোর উপরে কি পূর্ণপূর্ণিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে এটা মানে কি এটা। এখন আমরা দেখব যে এটাকে যেহেতু আমরা বলতেছি কি মূলত সংখ্যা, যেহেতু এটা মূলত সংখ্যা, অবশ্যই এটা p/q আকারে প্রকাশ করা যাবে। এখন ওইটাকে আমরা কিভাবে p/q আকারে প্রকাশ করব, এখন আমরা এটাই দেখার বিষয়। তাহলে এই আবৃত সংখ্যা যদি আমাদের কি দশমিকে প্রকাশ করতে হয় বা ভগ্নাংশে, হ্যাঁ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে আমাকে প্রথমেই করতে হবে কি যে আমরা দেখব যে এই যে দশমিক বিন্দুটা আছে না, দশমিক বিন্দুর পরে মোট কত ঘর আছে, দশমিক বিন্দুর পরে মোট কত ঘর আছে। তাহলে এখানে দশমিক বিন্দুর পরে মোট কত ঘর আছে? 2 ঘর আছে। আর একটা বিষয় মাথায় রাখবা যে তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো এবং তোমার কথাগুলো চাইলে নোট করতে পারো। তাহলে দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে আমরা এক কাজ করব 0.24, এটাকে আমরা করব, এটাকে আমরা 1 দিয়ে 200 তে গুণ করে দেব। আবার বলতেছি আমি যে এটা আমরা লিখব, লিখে গুণ করব কার সাথে? এটার পরে দশমিক বিন্দুর পরে যতগুলো ঘর আছে অতগুলো শূন্য দিয়ে একের পরে আমরা গুণ করে দেব এটাকে। আবার আমরা এটা লিখব আবার 0.24। এখন আমরা দেখব যে এই দশমিক বিন্দুর পরে কতগুলো অনাবৃত ঘর আছে, কতগুলো অনাবৃত ঘর আছে। প্রথম দেখছিলাম কি দশমিক বিন্দুর পরে কতগুলো আবৃত ঘর আছে, সরি কতগুলো মোট ঘর আছে? 2টা আছে, একটা 2টা। এখন অনাবৃত আবৃত সব মিলিয়ে মোট ঘর 2টা আছে, একের পরে 200 দিয়ে গুণ করছি। এখন আমরা দেখব যে দশমিক বিন্দুর পরে কতগুলো অনাবৃত ঘর আছে। সো এখানে দেখা যাচ্ছে দশমিকের পরে 2টা আবৃত ঘর আছে, বাট এখানে অনাবৃত ঘর নাই। যেহেতু নাই তাহলে কোনো শূন্য হবে না, শুধু একই হবে। যদি অনাবৃত ঘর একটা থাকে, যেমন 0.1 থাকবে এখানে, তাহলে একটা শূন্য হতো এখানে। আচ্ছা, যেহেতু নাই আমরা এটা দিলাম। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্রসেস। তাহলে আমি আবার বলতেছি যে এটাকে আমরা কি আমার ডাইরেক্ট ভাবে এটাকে কি আমরা ভগ্নাংশে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট টাইম এটাকে লিখব, লিখে 1 দিয়ে কয়টা শূন্য দিব প্রথমে এটা ডিপেন্ড করবে যে এই দশমিক বিন্দুর পরে কয়টা ঘর আছে মোট। তাহলে এখানে মোট 2টা ঘর আছে, আমরা একের পরে কয় শূন্য দিলাম? 2 শূন্য দিলাম, একটা হচ্ছে কমন, ঠিক আছে? তারপরে আবার দিব কি, আবার দিলাম এটা, একের পরে কয়টা শূন্য হবে, এখন কি হবে যে দশমিক বিন্দুর পরে কয়টা অনাবৃত ঘর আছে। তাহলে এখানে অনাবৃত ঘর কি একটাও নাই, তখন 0 হবে না। এটা আমরা লিখতে পারি কি তো 0.242424 সামথিং ইনটু কত 100, ঠিক আছে লেখা যায়। আবার এটাই কি লেখা যায় 0.242424 ইনটু
1 সিম্পল। এখন দেখো তো আমরা যে এটা দেখো, তাহলে এখন কি 0.24 ইনটু 100 সমান, এটা গুণ করলে কত হচ্ছে, এই 100 গুণ করলে দশমিকের 2 ঘন্টা চলে যাবে, তাহলে কত হচ্ছে এটা হলো 24 পয়েন্ট, এই যে 24.24 এটা আছে। এখন দেখো তো এটা না, এটা 0.24 গুণ 1, তাহলে এটা যদি 1 গুণ করলে এটাই থাকবে, তাহলে 0.24 আশা করি বুঝতে পেরেছো যে যেহেতু আমরা এখানে 100 গুণ করে দিয়েছি, সাথে কি আমরা 100 গুণ করেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 24.2424 এবার লিখতে পারি আমরা চাই, হ্যাঁ, কারণ 100 গুণ করলে দশমিকটা 2 ঘন্টা চলে যাবে, এজন্য আমরা এটা লিখতে পারি। আবার এখানে যদি আমরা 1 গুণ করছি তো চেঞ্জ হবে না, এটাই থাকবে এখানে, তাহলে আমরা লিখলাম এটাকে, আমরা এটাকে যদি এখানে জায়গাটা কম, এজন্য আমরা এটাকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। লিখতে পারো যে 0.4 হ্যাঁ, তাহলে ঠিক আছে লিখছি। এখন আমরা একটা জায়গা বিয়োগ করে দেব, কি করব, বিয়োগ করব, কেমন, তাহলে 0.24 ইনটু 100, 0.24 ইনটু 100 বিয়োগ 0.24 সমান। এখন দেখো তো এটা থেকে এটা বিয়োগ করলে দেখো তো 24.2424 সামথিং মাইনাস 0.2424 সামথিং, হ্যাঁ। দেখো এখানে দেখো তো এখানে হচ্ছে কি, দেখো তাহলে এটা এবং এটা বিয়োগ করলাম, আমি কি করলাম, এটাও বিয়োগ করলাম, এটা কি অবশ্যই বিয়োগ করলাম, এখানে আমরা কি আসছে, এটা দিয়ে আমরা এটা বিয়োগ করি, এখান থেকে হচ্ছে কি 0.24 কমন যায়, 0.24 কমন গেল কি দেখবেন 100 বিয়োগ কি দেখবেন 1 থাকবে, আমরা কি দেখবে 1, আসলে এটা বুঝতে পারছেন না, এখান থেকে 0.24 কমন নিয়েছি, 0.24 কমন নিলে এখান থেকে কি 100 থাকবে, আর মাইনাস এখান থেকে কমন নিলে থাকবে 1, ওকে। তাহলে এখান থেকে দেখো তো এর 24 বিয়োগ 0 পূর্ণগুলো বিয়োগ করে দাও, কত হচ্ছে 24 হচ্ছে। এখন দেখো তো তুমি যদি এই অঙ্কটা বিয়োগ করে দাও তাহলে সবগুলো 0 হয়ে যাবে, এখন দেখো তো 24 এটা থেকে এটা বাদ দিলে আমার এই আনসারটা 0 হয়ে যাবে, এবং এটা থেকে এটা বাদ দিলে হবে কি আমার 24। আসলে বিষয়টা বুঝতে পারছো, কারণ যেহেতু এটা মিলে গেছে, দশমিকের পর্বগুলো মিলে গেছে, মিললে কি বাদ বিয়োগ করবে। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা বলতে পারবো যে এটাকে সরি এটা তো ইয়া হবে না, তাহলে দেখো তো 0.24 পুনঃপুনি সমান সমান তো বলতে পারি না 24 বিয়োগ 99, কারণ 100টা কি গুণ আছে এর সাথে, 100টা আছে এর সাথে গুণ আকারে, যদি সমান চিহ্ন ওই পাশে যায় এটা হয়ে যাবে 24 এর ভাগ। তাহলে আমরা কি করছি যে 100 বিয়োগ 1 মানে তো 99, আমরা কি করেছি ভাগ করেছি, তাহলে আমরা आंसर কি আসছে 0.24, এটার মান হলো কত 24.99। এই তো হয়ে গেল আমাদের কি ভগ্নাংশ সংখ্যা, কি সংখ্যা ভগ্নাংশ মানে কি আবৃত সংখ্যা, মানে কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা, এবং এই পঞ্চমাত্রিক আমাকে আবৃত রেখে আমাকে ভগ্নাংশ আকারে করে নিতে হবে বা আমরা করতে পারি। তাই আমি আবার সেটা বলছি যে প্রথমে কি করছি আমরা এটাকে আমরা গুণ করছি 100 দিয়ে, কিভাবে এটাকে লিখছি, এটা দশমিক বিন্দুর পরে যতগুলা মোট ঘর আছে এত শূন্য দিয়ে আমরা গুণ করছি, এর সাথে গুণ করার পর এটা হইছে, হ্যাঁ এটা হইছে। আবার এটার সাথে আমরা গুণ করছি কত, যে দশমিক বিন্দুর পর যতগুলা অনাবৃত ঘর আছে ওই কতগুলা 0 দিয়ে কি করছি আমরা গুণ করেছি, করার পরে এটা হইছে। তাহলে আমরা কি করছি, এটা থেকে এটা কি, এটা থেকে এটা বিয়োগ দিয়েছি, তাহলে এখান থেকে বিয়োগ করলে এটা থেকে বিয়োগ করলে হচ্ছে কত এটা, মানে এটা বিয়োগ করলে হচ্ছে এটা। তারপর আমরা কি করলাম 0.24 কমন নিলাম, কারণ আমরা কি 0.24 কোনগুলোকে মান দরকার, তাই না, কমন নিয়ে নিছি, এখানে এটা মানে বিয়োগ করছি, করে আমাদের आंसर কি চলে আসছে এটা। আমরা এখন শিখলাম যে কিভাবে একটা আবৃত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয় মূল নিয়মে, ঠিক আছে। এজন্য তোমাকে কি আমি আবারও দেখাচ্ছি, রিপিট করছি, 1.24
5, ঠিক আছে? এটা যদি আমি আবৃত করতে চাই, ভগ্নাংশ করতে চাই, তাহলে কি হতে হবে? 1.295 লিখতে হবে। লেখার পরে কি একের পরে কয়টা শূন্য হবে? দশমিকের পরে যতগুলো ঘর আছে কয়টা শূন্য হবে? তাহলে কয়টা? তিনটা না? 1 2 3। আবার 1.295 ইনটু এখন কি দশমিকের পরে জয়টা অনাবৃত ঘর আছে কয়টা শূন্য হবে? অনাবৃত ঘর আছে একটা না? তাহলে এখানে কি একের পরে একটা শূন্য। আমরা কি করব? এটাকে একটু এক্সপ্যান্ড করব, এটা একটু এক্সপ্যান্ড করব। এটা হয়ে যাবে কি? ধরো আমি আগে দেখাচ্ছি এটা হয়ে যাবে কি 1.295959595 ইনটু x দা, ঠিক আছে? অর্থাৎ এটাকে তুমি এক্সপ্যান্ড করবা করে 3 গুণ সরাই দিবা ওইদিকে, ঠিক আছে? তবে করবা। এখন আমরা দেখব যে অঙ্কটা 0.24 এটাকে আমরা মূল নেমে করেছিলাম ভগ্নাংশের প্রকাশ। এখন আমরা এটাকে আমরা শর্টকাট নিয়ম আছে যেই নিয়মকে আমরা ভগ্নাংশের প্রকাশ করতে পারি, ওইটা আমি এখন দেখাচ্ছি। এটা হলো তুমি আগে পুরো সংখ্যাটা লিখে ফেলবা, কত? 24, ঠিক আছে? তারপর বিয়োগ করে দিবা যে দশমিকের পরে অর্থাৎ আবৃত সংখ্যার আগে, আবৃতর আগে যতগুলো অঙ্ক আছে ওই সংখ্যাগুলো আগে বিয়োগ করে দেব এর সাথে, ঠিক আছে? এখানে কি আছে? 0 আছে, তাহলে 0 ডিভাইড বাই যতগুলো আবৃত সংখ্যা আছে ওইটা 9 বসাবা। দুইটা আবৃত, দুইটা কি 9, ঠিক আছে? আর এখন এবং দশমিকের পরে যতগুলো অনাবৃত সংখ্যা থাকে ততগুলো 0 হবে। যেহেতু অনাবৃত সংখ্যা একটাও নাই, 0 হবে না। তাহলে আনসার হবে কত? 24/99। আমি আরেকটা মাত্র বলছি 1.234 এটা, হ্যাঁ? আমার কি আমার নিয়ম কি যে পুরো সংখ্যা আমি লিখে দেব 1 2 3 4, তারপর বিয়োগ আবৃত সংখ্যার আগে যা আছে 12 আছে সংখ্যাটা আমি 12 বিয়োগ করে দেব, যা আছে সব বিয়োগ করে দেব, হ্যাঁ? 12 কি ছিল আমাদের যে যতগুলো আবৃত থাকবে ততটা 9 হবে। দুইটা আবৃত, দুইটা কি 9 ভাগ। আরেকটা কি ছিল যে দশমিকের পরে যত ঘর অনাবৃত থাকবে ওইটা শূন্য হবে। তাহলে কোনটা একটা অনাবৃত দশমিকের পরে একটা কি হবে? শূন্য হবে। তার মানে আনসার কত হবে? 1222 ডিভাইডেড বাই। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ? আর এটাকে তোমরা চাইলে কি আবার ওই মূল নেমে করতে পারো, ওই যে গুণ করে একবার 1000 দিয়ে আবার কি 10 দিয়ে করে তোমরা আনসার দিয়ে পাবো। এটা হলো শর্টকাটে করতে হবে এটাকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা এখন অনেক লেট হয়ে গেছে, অনেক দীর্ঘ হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে পড়বো যে অসদৃশ থেকে সদৃশ আবৃত ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়, বানাতে হয়, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই।